কই স্টেপ ভাই ঢুকতে পারছেন? ওরে ভাই রে ভাই, চাপতে চাপতে মরে শেষ করে লাইছে। এই লঞ্চ কি পাওয়া যাবে? আমার তো কেমন জানি লাগে পাওয়া যাবে। পাবেন 7:30 লঞ্চ ছাড়লে কিভাবে পাবো? কয়টা বাজে? 6:30 15 মিনিট। ওয়েলকাম টু রিজার্ভ বাজার লঞ্চ ঘাট। 5 মিনিট আগেই আমরা যথারীতি লঞ্চ ঘাটে পৌঁছে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড সিটি ইন বাংলাদেশ। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটি হচ্ছে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার অবস্থিত ভূষণছড়া। ভিউয়ার্স, ভূষণছড়ার উদ্দেশ্যে যাত্রা শুরুর আগের দিনই কিন্তু আমরা ঢাকা থেকে 5টি মোটরসাইকেল নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এবং আমাদের রাস্তার ডিরেকশন ছিল কিন্তু সিন্দুকছড়ি হয়ে। যারা মোটরসাইকেল চালাতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন সিন্দুকছড়ির রাস্তাটা কতটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। আমরা নির্দিষ্ট বিরতি নিয়ে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে রাঙ্গামাটি শহরে পৌঁছে যাই এবং আমরা ঢাকা থেকেই অনেক আগেই গ্র্যান্ড মাস্টারের হোটেল বুকিং দিয়ে দিয়েছিলাম এবং সেই গ্র্যান্ড মাস্টারেই আমরা রাত্রি যাপন করি। ভিউয়ার্স, এই মুহূর্তে যে লঞ্চ ঘাটটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট। রাঙ্গামাটি জেলার যে গ্র্যান্ড মাস্টার হোটেলে আমরা রাত্রি যাপন করেছিলাম সেখান থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। অটোতে করে আসতে 10 থেকে 12 মিনিট, এর বেশি সময় লাগে না। ভিউয়ার্স, লঞ্চ ছাড়তে আর মাত্র অল্প কিছু সময় বাকি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভূষণছড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তবে এই ভূষণছড়ার প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্য আপনাদের তো অবশ্যই দেখাবো। তবে এই অঞ্চল সম্পর্কে একটা সত্যিকারের হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল সেই 1984 সালে। এই ঘটনাটি আপনাদের সংক্ষেপে জানাতে চাচ্ছি। সময়টি 1984 সাল 30শে মে ভোর রাত আনুমানিক 4টা থেকে সকাল 8টা 30 মিনিট পর্যন্ত এই 4.5 ঘন্টায় আনুমানিক 400-র বেশি নরনারী সহ শিশু নিরীহ বাঙালিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং এই হত্যাযজ্ঞ চালিয়েছিল শান্তি বাহিনী। ভিউয়ার্স, ভূষণছড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে প্রায় 55.5 কিলোমিটার পূর্ব ও উত্তরে অবস্থিত একটি দুর্গম জনপদ। রাঙ্গামাটি জেলা সদর থেকে নৌকায় 76 কিলোমিটার পাড়ি দিয়ে ছোট হরিণা যেতে হয়। সেখান থেকে আরও 5 কিলোমিটার ভেতরে অবস্থিত ভূষণছড়া, একটি ক্ষুদ্র পাহাড়ি জনপদ। এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পর সহজেই ভারতে পালিয়ে যাওয়া সম্ভব। কর্ণফুলী নদীর তীরবর্তী ভূষণছড়া 3 দিকে পাহাড় ঘেরা। এই ভৌগোলিক কারণেই গণহত্যার জন্য সেদিন শান্তিবাহিনীর সন্ত্রাসীরা ভূষণছড়াকে বেছে নিয়েছিল বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। কয় টাকা নিছে? টাকা তো বড় কথা না, আপনি এই জিনিস পেয়েছেন এর থেকে আর কি চান? হ্যাঁ সেটাই, সকালবেলা তো তাও এই লঞ্চকে রিকোয়েস্ট করে 5 মিনিট দাঁড়া করে তারপরে গেছি। বিশাল ব্যাপার। 4 টাকা নিয়ে কথা। আমাদের তো 4 ঘন্টা কোনো বিরতি, মানে এটা কোনো ঘাটতি। ও বিরতিহীন। বিরতিহীন। এবার পুরো খাওয়ার যখন এটা বলছি রিকোয়েস্ট করছি, ঠিক আছে তাহলে আপনার কাছে টাইম দিলাম। ফাটাফাটি, বিশাল ব্যাপার। গাছ থেকে কলা পেড়ে খাবেন। এই যে কলা গাছে কলা ঝুলতেছে, কলাটা পারলাম
আরে যেভাবে খেয়ে এদিকে জুয়েল ভাই গাছ কলা গাছ পানি দেখো মজা হবে না কলা খেয়ে না। যাত্রা শুরুর কিভাবে যে 1 ঘন্টা কেটে গেল তা আমরা ঘুণা করেও টের পাইনি। আশেপাশের যে নান্দনিক সৌন্দর্য তা উপভোগ করতে করতে মাঝে মাঝে আমরা বেশ কিছু লোকেশনে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি, কেননা কোনো এক সময় এগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। নদীর পানির চা ভালো না, 1 নাম্বার চা। হ্যাঁ চিনি গুলিটা ভালো হ্যাঁ এটাই তো দেখলাম, সাবজেক্টের চেয়ে অবজেক্ট বেশি। আমাদের এই 4 থেকে 4.5 ঘন্টা লঞ্চ জার্নির সময়টুকু কিভাবে যে চলে গেল তা আমরা ঘুণা করেও বুঝতে পারিনি। আর চলে যাবেই না কেন, যেখানে রয়েছে কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীর অপরূপ সৌন্দর্য। প্রতিটি বাঁকে আমরা সৌন্দর্যের অবলোকন করেছি। পাশাপাশি লোকাল মাঝিদের ট্রলারে তাদের দৈনন্দিন সরঞ্জাম বহন করা থেকে প্রতিটি বাড়ির সামনে একটা করে নৌকা, যা আমাদের সত্যিই বিমোহিত করেছিল। এই যেন এক ভিন্ন বাংলাদেশ আমার চোখে ধরা দিচ্ছে। তাছাড়া সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে আমাদের দীর্ঘদিনের ট্যুর পার্টনাররা একসাথে নানা ধরনের তামাশা, একজন আরেকজনের সাথে ঠাট্টা মশকরা, মাঝে মাঝে পুরাতন ট্যুরের স্মৃতিচারণ, কার কী স্মরণীয় ঘটনা ছিল তা নিয়ে আলোচনা পর্যালোচনা, যা এক কথায় বলতে গেলে আমাদের বয়স সবার সেই ছেলেবেলায় ফিরে গিয়েছিল, এবং তারই ছোট্ট নমুনা এখন আপনাদের সামনে তুলে ধরছি। জি ভাই। আচ্ছা, হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে যে বসে আছেন উনি একজন ইংলিশ টিচার। উনি বিসিএস এর, স্পেশালি বিসিএস এর যারা ইংলিশে দুর্বল তাদের জন্য তিনি কোচিং নিয়ে থাকেন, এবং তাদেরকে তিনি অনেক তার দক্ষতা সহকারে ইংলিশে সেই কৌশলগুলো তিনি শিখিয়ে থাকেন। কিন্তু আমরা তো বিসিএস দিতে পারবো না, আমাদের তো বয়স বেশি, যেহেতু বিসিএস দিতে পারবো না, আমরা বিসিএস দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। তা আমরাও কি চাইলে আপনার এখানে কোচিং এ ভর্তি হতে পারবো? অবশ্যই পারবেন। আপনারা বিসিএস না দিতে পারলো আপনাদের ছেলেমেয়েরা তো দিতে পারবে। ও আচ্ছা তো আচ্ছা, তারা যখন শিখবে, আপনারা শিখলে কিন্তু তাদেরকে সেটা আমরা পরবর্তীতে ছেলেদেরকে শিখিয়ে দিতে পারবেন। এবং আপনার সবল করার যে ট্রেনিংটা, ওটা কি এটা কি? আচ্ছা, উনি তো দেশের বাইরে ট্যুর করে, আর আমিও দেশের বাইরে থাকি, তা আমাদের তো ইংলিশ কথাবার্তা বলতে হয়, সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ক্লাস চালু করা যায় কিনা? অবশ্যই আপনারা ইংরেজি শিখতে হলে প্রথমেই আপনাদের ইংরেজি পড়তে হবে, ভোকাবুলারি বাড়াতে হবে এবং গ্রামার শিখতে হবে। এগুলোর মাধ্যমেই কিন্তু আপনি ইংরেজিতে পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করবেন। তো মনে করেন আমি দেশের বাইরে গেলাম, এয়ারপোর্টে গেলাম, সেক্ষেত্রে আমাকে তারা কি জিজ্ঞেস করতে পারে আর আমি কি উত্তর দিতে পারি? সেক্ষেত্রে আমার কি কি শিখতে হইতে পারে? এবং শুরুর দিকে যদি কিছু ডেমো দিতেন তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হতো। ইমিগ্রেশন পার করার সহজ কৌশল। তারা তো ইংলিশে জিজ্ঞেস করে, আমরা ভয় পেয়ে যাই। আমরা তো ইংলিশ জানি কিন্তু সামনে গেলে ভয় পাই। সেই জড়তাটা কিভাবে কাটাবো? ইমিগ্রেশনে আপনাকে সহজে শুরুতেই না না, বলেন, আপনি বলেন প্লিজ। চা খেলে কিন্তু উনি আবার সেই ভাই শুরু করেন। সেই মানে কৌশলটা যদি একটু বলতেন। ইমিগ্রেশনে আপনাকে কিছুই করতে হবে না। আচ্ছা। আপনার এমনিতেই একটা লুক আছে, ফরেন লুক, আপনি পাস পেয়ে যাবেন। বাট আপনার যদি স্পিকিং স্কিলটা ভালো থাকে তাহলে কিন্তু আপনার তাদের সাথে যে কমিউনিকেশনটা আছে, আপনাকে তারা বলবে প্লিজ শো ইউর পাসপোর্ট। So first of all you need to understand what they are talking to you. So if you understand their language, you can communicate with them. That is the most important thing, and that is why you need to do my grammar course. আমি
তো এইটাই কি বললেন সেটাই তো বুঝলাম না। এইটা শেখার জন্য এটা শেখার জন্য হলে আপনাকে কি করতে হবে? আমার কোর্সে ভর্তি হতে হবে। কোর্সে ভর্তি হতে হবে। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা আমার মতো অনেক দুর্বল এবং দেশ বিদেশে ঘুরতে চান তারা অবশ্যই তার কোর্সে ভর্তি হয়ে যাবেন। তাতে করে হবে কি, আপনি যখন ইমিগ্রেশন অফিসারের সামনে যাবেন বা কোনো ভিসা ফেস করতে যাবেন, সেক্ষেত্রে আপনার মধ্যে যে জড়তাটা কাজ করবে সেই জড়তাটা কিন্তু ওনার মাধ্যমে, ওনার কোর্সে শিখলেই কিন্তু আপনি অনায়াসেই আপনি সেখান থেকে পরিত্রাণ পেতে পারবেন। তো ইংলিশের কোনো বিকল্প নেই, আপনাকে ইংলিশ শিখতেই হবে, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, ঠিক কিনা? এক্স্যাক্টলি। এবং আপনি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি বুয়েটে বা মেডিকেলে পড়ে থাকেন, আপনি যদি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাহলে কিন্তু ইংলিশে ভালো হওয়া অত্যন্ত জরুরি। ইংলিশে ভালো না হয় কিন্তু আপনি কখনোই যেতে পারবেন না। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে আর কিছু শিখি আর না শিখিনি, একটা ইংলিশ কিন্তু আমি শিখেছি। শো ইওর পাসপোর্ট। শো ইওর পাসপোর্ট হলে কি আমাকে পাসপোর্টটা দেখাইতে হবে না? অবশ্যই দেখাতে হবে। দেখ, একটা ইংলিশ কিন্তু শিখতে পেরেছি এই সাক্ষাৎকারের মধ্যে, এটাই কিন্তু আমার অনেক বড় সার্থকতা। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আপনারা অনেক ইংলিশ শিখে যাবেন। আও তোমার এনে বুঝাই দিতে হবে পার্সোনালি। এগুলো কেমনে হয় নাকি? কোর্স কিনো আগে কোর্স কিনো, এমনি হবে না। কোর্স কিনতে হবে, কোর্স না কিনলে হবে না। চালু রাখেন, আপনাদের ডিসকাসটা আমার খুব কানে আসছে, ভালো লাগছে। আপনি কি ভর্তি হবেন? হতে পারি ভাই, এই যে আমি হবই। এই যে আমাদের এই যে আজকের এই ভিডিওতে যে আমাদের বিশেষ যে আমাদের যে শিক্ষক যিনি আমাদের ইংলিশ কোর্স শিখাবেন, তো উনি কিন্তু প্রথম উনি ভর্তি হতে যাবেন। আমি এখানকার স্থানীয় লোক মিস্টার কমল চাকমা, আমি ওনার যদি সহযোগিতা পাই আমিও ভর্তি হব। কারণ বিদেশে যাওয়ার চাহিদাটা আমার মনে এখনো কমতি নেই, যদিও বা মাথার চুল পেকেছি। জান, আপনি আমাদের পক্ষ থেকে ভর্তি হবেন দেখে আপনাকে একটা কলা উপহার দিলাম। আচ্ছা, থ্যাঙ্কস। আমার সাম্বা কলা একটু কষ্ট হয়, ওই গ্যাস্ট্রিকের সমস্যা। আচ্ছা, কলা নিবে না। ধন্যবাদ। আপনার ডিসকাসটা চালু রাখেন। অনেকক্ষণ ধরে হেয়ারিং করতেছি আমি। উঠেন। ভিউয়ার্স, সকাল থেকে এই যে জার্নিটুকু আমরা করছি, আমরা অনেক এনজয় করেছি। দুপাশের দু গ্রামের নয়নিবিরাম সৌন্দর্য আমরা অবলোকন করেছি। নিঃসন্দেহে এটি একটি মনে রাখার মতো জার্নি হবে সবার জন্য। বিশেষ কোনো গ্রুপ নিয়ে যদি আপনি কখনো ভ্রমণ করেন এবং সেই গ্রুপের প্রতিটি সদস্য যদি আপনার অতি আপনজন হয়, সেক্ষেত্রে 4-5 ঘন্টা যে কিভাবে কেটে যাবে আপনি গুণাক্ষরেও টের পাবেন না। এই যে দেখেন, আমরা দেখতে দেখতে একেবারে ভূষণছড়ায় চলে এসেছি। সময় যে কিভাবে কেটে গেল আমরা টেরই পাইনি। একজন তো পড়ছে, মনটা অন্তত ওকে বাঁচুক, আমি বললে বললাম বাচ্চা নেই না। আমরা চলে আসছি ভূষণছড়া। কি করলাম তুমি? তো ওর মতো করে কই আসছি আমরা? ভূষণছড়া। এবং ভূষণছড়ায় আপনি আসলে আপনার অনুভূতিটা কি সেটা বলেন। অনুভূতি এখন পর্যন্ত ব্যক্ত করতে পারছি না। আমরা আসলাম, এই যে আসার পথে যে কর্ণফুলী নদীর যে জার্নিটা ছিল, এটা ছিল অসাধারণ, এক কথায় অসাধারণ। এরপরে আমরা যাব ক্যাম্পিং করতে। এখন পর্যন্ত জানি না কোথায় ক্যাম্পিং করব, সেই জায়গাটা অসাধারণ হবে, আরো অসাধারণ হবে। ক্যাম্পিং করতে নিয়ে যাবে আমাদের গ্রুপ লিডার জুয়েল ভাই, আপনি তো কলা নিয়ে আসছেন। ভাই, তার সাথে আমার একটা ভিডিও থাকবেন, এটা হইতে পারে নাকি? সে কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে, সে আমাকে আরো অনেক জায়গায় নিয়ে আসছে। আমি ধন্য তার জন্য। আর ধন্যতা ইংলিশে কি বলে? Yes, we are proud of him. Oh, nice. আমাদের সাথে প্যাসেঞ্জার এই ভূষণছড়ার স্থানীয় লোকটি বেশ মজার ছিল। তিনি বেশ এনজয় করেছেন আমাদের জার্নিটুকু।
দেশ বিদেশ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এখানে একটা জিনিস কিন্তু আমার কাছে খুবই নতুন লেগেছে, সেটা হচ্ছে এই যে ট্রলারের প্রপেলার। আমি জানি না এটাকে সঠিক কী বলে, অর্থাৎ এখানে এই যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ধরেই নিতে পারেন এখানে প্রতিটি বাড়ি একটা করে এই ধরনের ট্রলার বা নৌকা বা যাই হোক সব কিছুই আছে, এবং এখানকার যাবতীয় অ্যাক্সেসরিজ প্রপেলার থেকে শুরু করে পাইপ সব কিছুই এই দোকানে আপনি পেয়ে যাবেন। একটা না, বেশ কয়েকটা দোকান দেখেছি। আমাদের ট্যুরমেট জীবন ভাই ইংরেজির প্রভাষক যথাসাধ্য চেষ্টা করছে তার হ্যান্ডিক্যাম দিয়ে বিভিন্ন ফুটেজ তুলে রাখার জন্য। আমি শুরুতেই বলেছি আমরা যেতে চলেছি মোস্ট আন্ডাররেটেড ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ, অথচ আমি খুবই বিমোহিত। এখানকার যে গ্রামটি অর্থাৎ বসুন্ধরা যে গ্রামটি আমি এই মুহূর্তে হেঁটে যাচ্ছি, প্রতিটি বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছগাছালি সমৃদ্ধে ভরপুর, সত্যি আমাকে বিমোহিত করেছে। এই যে গুটি গুটি পা চিউ চিউ ডাকে, এটা কোন পাখি? এটা তো জানি না কি পাখি। এটা জানেন না কি পাখি? আমি তো জানি না, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। যাক, দুজনেই জানি না, তবে এটা যে পাখি এটা বুঝতে পারছি। এটা পাখি, এটা পাখি যে এটা বুঝতে পারছি, এটাই তো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই না পাখি, পাখি পাখি অবশ্যই পাখি। মুরগিও কিন্তু একটা পাখি। ও তার মানে এটা মুরগি? জানি না, ওই যে মোরগ ডাকে। ভিউয়ার্স, আমরা যেতে চলেছি আমাদের সেই গন্তব্যে যেখানে আমরা ক্যাম্পিং করে থাকব। তবে তার পূর্বে এই কানালে করে অর্থাৎ এই ট্রলারে করে এই ভূষণ ছাড়া চতুর্দিকে যে ছোট ছোট কানালে পরিবেষ্টিত এবং ছোট ছোট যে দ্বীপের মতো টিলা, যেখানে বাড়িতে এখানকার এলাকার মানুষ বসবাস করে, তারই একজনের বাসায় যে অর্থাৎ আমাদের যে হোস্ট করছে সেই বাসায় যাচ্ছি আমরা দুপুরের খাবারের সন্ধানে। ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম যে এখানকার এক একজনের বাড়ি এক একটা ছোট ছোট দ্বীপ বা টিলার উপরে অবস্থিত, অর্থাৎ এর চতুর্দিকে যে ছোট ছোট যে কানালের মতো দেখতে, অর্থাৎ চতুর্দিকে যে পানি সন্নিবেষ্টিত রয়েছে এবং ছোট ছোট টিলায়, এবং এক এক টিলায় এক এক ধরনের পরিবার বসবাস করে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে দুপুরের খাবার তৈরি হতে যাচ্ছে। আমরা এর মাঝে আশপাশের এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, একটা মজার বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে যতগুলো টিলা দেখতে পাচ্ছেন এবং বেশ কয়েকটি বাড়িও পরিলক্ষিত হচ্ছে। এদের কিন্তু চলাচলের অন্যতম মাধ্যম কিন্তু ইঞ্জিন চালিত ছোট নৌকা। ভিউয়ার্স, এই গ্রামে কোনো বিদ্যুৎ নেই। গত 20 বছর ধরে এরা সৌর বিদ্যুতের উপর নির্ভরশীল, যেটাকে আমরা সোলার বিদ্যুৎ বলে থাকি। তাছাড়া রান্নাবান্নার ক্ষেত্রে এরা লাকড়ির চুলাই বেশিরভাগ প্রেফার করে, এবং লাকড়ির রান্না কেমন হয় আমরা সবাই এ ব্যাপারে অবগত আছি। এটা কি মাছ? হলো বাটা মাছ, তাই না? এটা লাসা মাছ। এটা কিসের মাংস? এটা হাঁসের মাংস। হাঁসের মাংস। খাটের পেটে মোবাইলটা আছে নিচে ডাল, ডাল, এটা লাল শাক, এইটা লাল শাক, আর ওই পাশে হচ্ছে করলা ভাজি। করলা ভাজি, দুপুরবেলা তো করলা ভাজি মজাই আলাদা। না বাদ দাও নেন ভাই, নিয়ে নিয়ে খান, সমস্যা না। তুমি খাও, তুমি বসো ভাই, খান আপনারা, আমি তো আসি। তুমি খাবো না? অনেক কষ্ট করে আমাদের জন্য খাবার তৈরি করছেন, ধন্যবাদ ধন্যবাদ। দুপুরের ভরপেট খাবার খেয়ে এখন আমরা যেতে চলেছি যেখানে আমরা ক্যাম্পিং করে থাকব। এখানকার সবচেয়ে উঁচু পাহাড় অর্থাৎ উঁচু টিলায় তারা আমাদের নিয়ে যাচ্ছে, এবং সেই উঁচু টিলার উপরেই আমরা আজকে রাত্রি যাপন করতে যাচ্ছি। না, আপনি সবার আগে আসলেন না এই জায়গাটায় দখল করার জন্য? দখল করছেন না? হ্যাঁ, কিন্তু সেই হিসেবে তো পিছাই গেলেন।
গণতন্ত্র, কোনো দখলদারিত্ব নাই। গণতন্ত্র। আপনি কমপ্লিট। জিনিসপত্র দিতা জুয়েল ভাইও কমপ্লিট। জসিম ভাইও কমপ্লিট। কালার কম্বিনেশন ভালো হয়েছে, অ্যাশ গ্রিন, অ্যাশ, ওইটা আবার অ্যাশ ইয়েলো। জাগাও ডালের কালার দেখাই লই, ডালের কালার না দেখাইলে তো মুখে জিভে জল আসবে না। টান টান দিছে তো বাটি ছোট ছোট। এই যে ডালের কালার না দেখলে জিভে জল আসবে না। নেটওয়ার্ক সমস্যা করতেছে। ডালের কালারটা তুমি এক জায়গায় রাখলে সব ছবি তুলে দেই। এই ছবি তুলো। এটা ভিডিও নিন, এটা এটা কি এটা কি করতা? এটা কি দিছে আমি জানি না। কি মাংস? হাঁসের মাংস। হাঁসের মাংস দিই। বারুল ভাই ছবি তুলো। অবশ্যই না এটা খুলো, এটা খুলো। মুরগিটা কি খুলবেন নি একটু দেখি, এটা তুলেন একটু দেখি। তুমি একটু খুলো আগে। মাছ এটা। এটা মাছ, তাহলে তো আমরা তাহলে আমি এটাই মুরগি কইছিলাম, এখন খোলা নাই যে এটা। না মুরগিটা যেটা করছেন ওটা খুলছি। তাহলে আমরাই দিচ্ছি। আর কখন নিব আপনি? আনলে কি আমি নিব? আমি কই দেবো? আমার আপনি এখানে দিবেন, আমি ইনস্ট্রাকশন দেন। এখন আমার লাস্টে চিরা ছিল, চিরা ঠিক নো, দেন। আপনার চিরা ছিল না। আপনার কাছে স্পিড ছিল। আমার কাছে চিরা ছিল। নো, আমাদের চিরা 10 ছিল। চিরা 10 আইগা দিতে চিরা তো আপনি আগে না আমি চিরা দেব না। স্পিড হ্যাঁ দিছে না, স্পিড কি আমি দেব না। কি কিসে স্পিড দিছে? স্পিড দিছে নাকি? এই স্পিড দিছে না, স্পিড দিছে না, স্পিডের গোলাম দিছে না, স্পিডের গোলাম দিছে না, স্পিডের গোল না, স্পিডের গোলাম দিছে না। স্পিড দুই স্পিড রাখছেন। আমি দুই স্পিডের বুঝি করতে। এই স্পিডের গোলাম দিছে না। এখানে তো দুইটা কার্ড 19-20 হয়েছে, সুতরাং এটা হবে না। কেন হবে না? আমাদের গেম হবে, গেম আপনি চুরি করছেন। এটা গেম হবে, গেম হবে, গেম হবে। কারণ আপনি ভুল করছেন। আমি ভুল করিনি, আপনার ব্যাটার ভুল করছেন। না, আপনি ভুল করছেন। কারণ আপনি দুইটা আমরা ধরছি আপনাকে। আপনি ধরো কি দিয়ে ধরতে একদম? চিরা দিয়া এসে এক কার আছে কে স্পিড হ্যাঁ স্পিড আমি ছিল। হ্যাঁ বুঝ আমি ছিল। বুঝতো না আমি গোলাম স্যার। আমি মানে কি গোলামের পরে আমারটা আছে। এটা ঠিক না, আপনার হাতে দুইটা থাকাটা কি হয় না? আমার দুইটা না, আমার কার্ড না নিয়ে কার্ড উঠাইছে। কার্ড আমি উঠাইছি, কার্ডটা হ্যাঁ উঠাইছি। হ্যালো গাইস, আপনাদের উপরে ছেড়ে দিলাম। এটা রেকর্ড হইছে নাকি? ওই জুয়েল ভাই ভিউয়ার্স, আমরা এক রাত থেকেই ভূষণছড়া থেকে চলে এসেছি। এটি হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, যেখান থেকে আমরা ভূষণছড়ায় গিয়েছিলাম। আমরা যথারীতি এখন এখানে আবার চলে এসেছি। এবার আসতে 6 ঘন্টা লেগেছিল। আমাদের এই ভূষণছড়া ট্রিপটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুল করবেন না। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আবার নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।